হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের সাথে ক্লাস 11-এর বায়োলজি সেমিস্টার 1-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইউনিট 3-র চ্যাপ্টার 8 দ্য সেল অর্থাৎ দ্য ইউনিট অফ লাইফ নিয়ে ডিসকাস করব। ফার্স্ট দেখো, সেল বা কোষ বলতে আমরা কি বুঝি? আ সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল ফর্মস অফ লাইফ। অর্থাৎ আমাদের জীবনের বেসিক যে স্ট্রাকচারাল বা এবং ফাংশনাল গঠনগত এবং কার্যগত যে একক তাকেই কিন্তু সেল বলছি। এবার এই সেল কিভাবে আবিষ্কার হলো বা এই সেলের ডিসকভারি নিয়ে আমরা একটু পড়ব। ফার্স্ট যেটা দেখো, আ সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, এটা আমরা সেলের ডেফিনিশন হিসেবে কনসিডার করতে পারি। নেক্সট দেখো, দ্য সেল ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই রবার্ট হুক। কোন সায়েন্টিস্ট প্রথম সেল ডিসকভার করেছিল? সায়েন্টিস্ট রবার্ট হুক ইন 1665। এই রবার্ট হুক যে সেল ডিসকভার করেছিল সেই সেল কিন্তু ছিল ডেড সেল অর্থাৎ মৃত কোষ। তাহলে যদি কোশ্চেন আসে আমাদের যে কোষ প্রথম কে আবিষ্কার করেছিল, তাহলে আমাদের আনসার হবে রবার্ট হুক। আর যদি কোশ্চেন আসে মৃত কোষ কে প্রথম আবিষ্কার করেছিল, তাহলেও কিন্তু আমাদের আনসার হবে হচ্ছে রবার্ট হুক। নেক্সট কোশ্চেন, নেক্সট বুলেট দেখো, দ্য লিভিং সেল ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই লিউয়েনহক ইন 1674। এখানে দেখবে যে ফার্স্ট যে লিভিং সেলের কথা বলা হয়েছে, লিভিং সেল মানে জীবন্ত কোষ কিন্তু তৈরি করেছিল লিউয়েনহক 1674। The two fundamental types of cells are prokaryotic and ইউক্যারিওটিক সেল। এখানে দু ধরনের সেলের কথা বলা হয়েছে, একটা প্রোক্যারিওটিক সেল, একটা ইউক্যারিওটিক সেল। এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? প্রোক্যারিওটিক মানে আমরা কাদেরকে বুঝি? প্রোক্যারিওটিক মানে হচ্ছে অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক যাদের কোষপর্দা এবং কোষপ্রাচীর দুটোই বর্তমান। আর ইউক্যারিওটিক মানে কিন্তু আমরা অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেলের কথা বুঝি। আমরা অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে দেখতে পাই শুধুমাত্র কোষপর্দা বর্তমান। এছাড়াও প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম পর্দা ঘেরা কোষাঙ্গাণু দেখতে পাই না। ইউক্যারিওটিকের ক্ষেত্রে পর্দা ঘেরা কোষাঙ্গাণু দেখা যায়। প্রোক্যারিওটিকের কিন্তু রাইবোজোমের অর্গানাইজেশন আমরা দেখি হচ্ছে 70S, আর ইউক্যারিওটিকের কিন্তু রাইবোজোমের অর্গানাইজেশন প্রোক্যারিওটিকের 70S আর ইউক্যারিওটিকের কিন্তু 80S। এখানে একটা ডিফারেন্স আছে। আর কি আছে? এটা হচ্ছে রাইবোজোমাল স্ট্রাকচারের ডিফারেন্স আছে। আর ডিফারেন্স হচ্ছে এদের ক্ষেত্রে প্রোক্যারিওটদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত নয়, বা ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু সুগঠিত বা একদম ক্লিয়ার নিউক্লিয়াস আমরা দেখতে পাই। ওকে, নেক্সট আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে বিভিন্ন কোষাঙ্গাণু সম্পর্কে পড়তে হবে। সেই কোষাঙ্গাণু সম্পর্কে আমরা একটু দেখে নেব যে কী কী পড়তে হবে আমাদের। এখানে কোষাঙ্গাণুর মধ্যে তোমাদের পড়তে হবে হচ্ছে ফার্স্ট দেখো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বলি, দ্য ব্রেন অফ দ্য সেল বলি নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন নিউক্লিয়াস তো মানে আবিষ্কার করেছিলেন, এবং নিউক্লিয়াস হচ্ছে দ্বি-একক পর্দা বিশিষ্ট বা ডাবল মেমব্রেন। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু এটিপি তৈরি হয় অর্থাৎ শক্তি তৈরি হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। নেক্সট হচ্ছে দেখো রাইবোজোম। রাইবোজোম হচ্ছে বিজ্ঞানী প্যালাডে আবিষ্কার করেছিল। রাইবোজোমকে কিন্তু কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা কিন্তু একটা পর্দাবিহীন কোষাঙ্গাণু। তারপরে দেখো আছে প্লাস্টিড। প্লাস্টিডও হচ্ছে একটি দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু, এটি উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়। এটা কিন্তু সিম্পার এবং হেকেল এই প্লাস্টিড আবিষ্কার করেছিল। প্লাস্টিডকে কিন্তু কিচেন অফ দ্য সেল বা কোষের রান্নাঘর বলা হয়। নেক্সট দেখো রয়েছে লাইসোজোম। লাইসোজোমকে কিন্তু আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। নেক্সট গলগি বডি। গলগি বডি ক্যামেলিও গলগি করেছিল। গলগি বডির কিন্তু স্পেশাল যে নেম, সেই স্পেশাল নেম হচ্ছে গলগি বডির ট্রাফিক সিগন্যাল অফ সেল। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর। একে কিন্তু সেলের মেমব্রেন ফ্যাক্টরি বা সেল অ্যাম্বুলেন্সও বলা হয়। এইবার এর মধ্যে থেকে আজকে আমরা দুটো সেল অর্গানেল সম্পর্কে ইন ডিটেল পড়ব, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে রাইবোজোম। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট দেখো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার সম্পর্কে পড়ব। আচ্ছা, প্রথমেই এখানে যে কোনো কোষাঙ্গাণু পড়তে গেলে সেই কোষাঙ্গাণু সম্পর্কে আমাকে জানতে হবে যে এই মাইটোকন্ড্রিয়া সিঙ্গেল লেয়ার না ডাবল লেয়ার, অর্থাৎ একক পর্দা বিশিষ্ট না পর্দাবিহীন না দ্বি-একক পর্দা বিশিষ্ট। এটা কিন্তু ডাবল লেয়ার্ড অর্থাৎ দ্বি-একক পর্দা
দ্বি একক পর্দা বিশিষ্ট বা ডাবল লেয়ার এটা। নেক্সট দেখো, নেক্সট কি আমরা যখন কোনো সেল অর্গানেল সম্পর্কে পড়বো আমাদের কি জানতে হবে যে এটা স্পেশাল নেম কি। আমি আগেই বলেছি এর নাম হচ্ছে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর, কারণ এখানে কি হয়, শক্তি উৎপন্ন হয় বা এটিপি জেনারেট হয়, তাই একে পাওয়ার হাউস অফ সেল বলছে। এটা রইল। এরপরে আমরা এর আবিষ্কার সম্পর্কে জানতে পারি। মাইটোকন্ড্রিয়া কিন্তু তৈরি করেছিল কার্ল বেন্ড, আবিষ্কার করেছিল হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। এবার ইন ডিটেল এর স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু পড়ব। দেখো খুব ভালো করে, এর কিন্তু দুটো মেমব্রেন বা দুটো পর্দা রয়েছে। একটাকে আমরা বলতে পারি ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা, আর একটা হচ্ছে আউটার মেমব্রেন বা বহিঃপর্দা। এই দুটো মেমব্রেনের ছাড়াও আমাদের এই যে ভেতরের দুটো প্রকোষ্ঠ রয়েছে, একটা দেখো এই মেমব্রেনের মধ্যে এই যে এই প্রকোষ্ঠটা রয়েছে এটাকে আমরা বলবো কিন্তু বহিঃপ্রকোষ্ঠ, আর এই যে ভেতরে রয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। এই বহিঃপ্রকোষ্ঠ আর অন্তঃপ্রকোষ্ঠর কিন্তু মাঝখানে, অর্থাৎ ইনার চেম্বার আর আউটার চেম্বারের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এটাকে কিন্তু আরেকটা নাম আছে, আমরা একে বলতে পারি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, ইন্টারমেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আচ্ছা, নেক্সট দেখবে ভালো করে এর স্ট্রাকচারের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে, বহিঃপর্দা বা বাইরের দিকের পর্দার মধ্যে থেকে আমাদের কী কী আমরা দেখতে পাই। বহিঃপর্দায় কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। বহিঃপর্দা মানে আউটার মেমব্রেন যেটা রয়েছে সেই ছিদ্রগুলোকে কিন্তু বলা হয় পরি। এছাড়াও এই বহিঃপর্দায় কিছু দানা দেখা যায়, সেই গোলাকার দানাগুলোকে বলা হয় বহিস্থ দানা বা পার্সেনের অধ একক বা সাব ইউনিট অফ পার্সেন। এই বহিঃপর্দা বা আউটার মেমব্রেনে কিন্তু কিছু এনজাইম থাকে, সেইগুলো হচ্ছে লিপিডকে সংশ্লেষ করে বা লিপিড সংশ্লেষকারী এনজাইম বলা হয়, যেগুলো বাইরের আউটার মেমব্রেনে থাকে। এরপর আমরা দেখব ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের মধ্যে আমরা কি কি দেখতে পাই? ইনার মেমব্রেনের মধ্যে আমরা দেখতে পাবো এই যে আঙুলের মতো ভাঁজ হয়ে গেছে। আচ্ছা, আউটার মেমব্রেনে যে পরিনের কথাগুলো বললাম, দেখো খুব সুন্দর করে এই ছবিটার মধ্যে কিন্তু এই পরিন্সগুলোও দেখানো আছে, ভীষণ সুন্দর করে পরিনের স্ট্রাকচারটা কিন্তু দেওয়া আছে, যে পরিন আউটার মেমব্রেনের মধ্যে যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা পরিন বলছি। এবার এই ভেতরের দিকে দেখবে, ইনার মেমব্রেনের ভেতরের দিকে এই যে আঙুলের মতো যে ভাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আঙুলের মতো ভাঁজগুলোকে, অন্তঃপর্দার ভিতরের দিকে এই ভাঁজগুলো রয়েছে এগুলোকে আমরা ক্রিস্টি বলি। এগুলো সবগুলোকে একসাথে আমরা ক্রিস্টি বলি, আর ইন্ডিভিজুয়াল এগুলোকে কিন্তু ক্রিস্টা বলা হয়। একটা ক্রিস্টা আর আরেকটা ক্রিস্টা, অর্থাৎ পাশাপাশি যে দুটো করে ক্রিস্টা রয়েছে সেই দুটো ক্রিস্টার মাঝখানের যে স্পেসগুলো রয়েছে, এরম যে মাঝখানের স্পেসগুলো রয়েছে, এই মাঝখানের স্পেসগুলোকে কিন্তু আমরা বলছি ইন্ট্রাক্রিস্টাল স্পেস। এছাড়াও এখানেও কিছু দানা দেখতে পাচ্ছি আমরা, এই যে কিছু দানার মতো অংশ আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, যেমন বাইরের দিকের পর্দায় ছিল। এই দানাগুলোকে আমরা বলি অন্তস্থ দানা বা F0 F1 দানা বা অক্সিজোম বা ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। এই অক্সিজোমের দানাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই যে এটিপি দেখো রয়েছে, এটিপি সিনথেজ এনজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ এটিপি তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এই অন্তঃপর্দার মধ্যে কিন্তু ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলোর মাধ্যমে আমরা জানি শক্তি উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র এবং ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই উৎসেচকগুলো যারা এই ইলেকট্রন পরিবহনের কাজে লাগে, সেই উৎসেচকগুলো কিন্তু সবই এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা বা ইনার মেমব্রেনে অবস্থিত। বহিঃপ্রকোষ্ঠ আর অন্তঃপ্রকোষ্ঠ সম্পর্কে আমরা দুটো চেম্বার সম্পর্কে দেখলাম, যে একটা আউটার চেম্বার একটা ইনার চেম্বার থাকবে। মাইটোকন্ড্রিয়ার মেন যদি ফাংশন আমরা বলি, তাহলে ক্রেবস চক্রের ক্ষেত্রে দেখি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ক্ষেত্রে দেখি যে এটা কী করে এটিপি সিনথেসিস বা এটিপি তৈরির ক্ষেত্রে কাজে লাগে। এছাড়াও আমরা ক্রেবস চক্রে দেখেছি বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রেও কিন্তু মাইটোকন্ড্রিয়া কাজে লাগে। এছাড়া মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম আছে, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু আমরা বলতে পারি সেমি অটোনোমাস অর্গানেলস। মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্টেন্ট নাম আছে সেমি অটোনোমাস অর্গানেল। কেন একে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়? তার কারণ মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব কী আছে, ডিএনএ আছে, আরএনএ আছে এবং কিছু প্রোটিনও নিজে থেকে সংশ্লেষ করতে পারে। যেহেতু সব প্রোটিনও নিজে থেকে সংশ্লেষ করতে পারে না, তাই একে কিন্তু আমরা কমপ্লিটলি বলতে পারছি না যে নিজের উপর ডিপেন্ড করে। ও কিন্তু সেমি কথাটা আমরা ইউজ করছি। এই সেমি মানে অর্ধ স্বনির্ভর। অর্ধ স্বনির্ভর বলার কারণ এটাই যে নিজের
ডিএনএ, নিজস্ব ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে, 3 টাইপস অফ আরএনএ আছে, আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, কিছু প্রোটিনও সিনথেসিস করছে, কিন্তু সমস্ত ধরনের প্রোটিন কিন্তু ও নিজে তৈরি করতে পারছে না, তাই একে আমরা সেমি অটোনমাস অর্গানেলস বলছি। নেক্সট রাইবোসোম। এই রাইবোসোম সেল অর্গানেলসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সেল অর্গানেলস, যার স্ট্রাকচার সম্পর্কে তো ডেফিনেটলি আমাদের পড়তে হবে, এছাড়া স্ট্রাকচার ছাড়াও এর ইন ডিটেলও আমাদের পড়তে হবে। ইন ডিটেল বলতে কিভাবে রাইবোসোম ফাংশন করে। রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, অর্থাৎ রাইবোসোম প্রোটিন তৈরি করে। বিজ্ঞানী প্যালাডে এটি আবিষ্কার করেছিল এবং এটি একটি পর্দাবিহীন কোষাঙ্গাণু। 2 ধরনের রাইবোসোম আমরা দেখতে পাই, একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে যেটাকে আমরা মাইটোরাইবোসোম বলি, একটা সাইটোপ্লাজমে থাকে যাকে আমরা সাইটোরাইবোসোম বলে থাকি। এই রাইবোসোমের স্ট্রাকচারের মধ্যে যদি আমরা প্রোক্যারিওটিকে দেখি, তাহলে প্রোক্যারিওটিকের হচ্ছে 50S প্লাস 30S, অর্থাৎ 70S কনফিগারেশন থাকে হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। যদি ইউক্যারিওটিকে দেখি তাহলে কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা দেখব 80S থাকে, অর্থাৎ এটা কিভাবে ভাঙা থাকে, 60 প্লাস 40তে ভাঙা থাকে। এরপরে এর বিভিন্ন সাইটগুলো থেকে আমরা দেখব, দেখো এখানে মার্ক করা আছে খুব সুন্দর করে, স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট। অর্থাৎ আমরা এখানে যদি প্রোক্যারিওটিকে দেখি তাহলে লার্জ সাব ইউনিট মানে 50S এর কথা বলেছে, আর স্মল সাব ইউনিট মানে 30S এর কথা বলেছে। এবার আমরা জানি রাইবোসোমের মধ্যে কি হয়, প্রোটিন সংশ্লেষ হয়। কিভাবে প্রোটিন সংশ্লেষ হবে, দেখো 3টে সাইট রয়েছে, এ সাইট, পি সাইট আর ই সাইট, 3টে সাইট রয়েছে। এখানে এ ফর হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট বা অ্যাকসেপ্টার সাইট, পি ফর হচ্ছে পেপটিডাইল সাইট, আর ই ফর হচ্ছে এক্সিট সাইট। এবার প্রোটিন সংশ্লেষ হতে গেলে কি করতে হবে, অ্যামাইনো অ্যাসিড লাগবে আমার, পরপর অ্যামাইনো অ্যাসিড বসতে হবে, তবে আমার কিন্তু প্রোটিন সংশ্লেষ বা পলিপেপটাইড চেন তৈরি হবে। সেই পলিপেপটাইড চেন কিভাবে তৈরি হয়, সেই পলিপেপটাইড চেনের গঠনটা কিন্তু দেখানো আছে। এখানে একটা কথা লেখা আছে, দেখো কোডন। কোডন মিন্স রাইবোসোমের মধ্যে প্রোটিন সংশ্লেষ করতে গেলে একটি কোডন দরকার, অর্থাৎ একটি অ্যামাইনো অ্যাসিড দরকার, যে অ্যামাইনো অ্যাসিডটা ফার্স্ট স্টার্ট করবে প্রোটিন সংশ্লেষ, যাকে বলে AUG বা মিথিওনিন। এই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু প্রথম প্রোটিন সংশ্লেষ শুরু করে, অর্থাৎ এ সাইডে প্রথম এসে বসবে এই মিথিওনিন বা AUG। এরপর এ সাইড থেকে পি সাইডে যাবে অ্যামাইনো অ্যাসিডগুলো, অর্থাৎ পেপটিডাইল সাইড। পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো এ সাইডে এসে বসবে, অ্যাকসেপ্ট হবে, এবং পি সাইডেও আস্তে আস্তে পেপটাইড বন্ধনীর মাধ্যমে পলিপেপটাইড চেনটা বৃদ্ধি পাবে, এবং একটা সময় পর ই সাইড দিয়ে এই পলিপেপটাইড চেনটা কিন্তু রিলিজ হয়ে যাবে বা বেরিয়ে যাবে। কখন বেরোবে, যখন এই AUGর মতোই কিছু কোডন আছে, যে কোডনগুলোকে আমরা ননসেন্স কোডন বা স্টপ কোডন বলি, যেগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না, সেগুলো যখন এ সাইটে এসে বসবে, যেমন UUU, UAG, UGA, সেইগুলো যখন এই এ সাইটে আসবে তখন এ সাইট একে অ্যাকসেপ্ট করবে না, এবং পি সাইড থেকে তখন চেনটা ই সাইড দিয়ে অর্থাৎ এক্সিট চ্যানেল দিয়ে বেরিয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা বাকি অর্গানেলসগুলো নিয়ে ডিসকাস করব। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।